শিক্ষার্থী, পন্ট্রো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। CSE 431 প্রফেশনাল প্রোগ্রামিং উইথ C#.NET সাবজেক্টটিতে 7 ব্যাচ HSC স্ট্রিমের অষ্টম সেমিস্টারের কোর্সের শিক্ষক হিসেবে আমি আপনাদেরকে মূলত প্রফেশনাল প্রোগ্রামিং উইথ C#.NET এই কোর্সটির মাধ্যমে আমরা মূলত C# প্রোগ্রামিং এর বিভিন্ন স্ট্রাকচার এবং C# এর মাধ্যমে কিভাবে প্রফেশনাল প্রোগ্রামিং করা যায় সেটি নিয়ে আমরা মূলত শেখার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবে আমাদের আগামী 20 নভেম্বর 2020 থেকে শুরু হচ্ছে মিড টার্ম এক্সামিনেশন ফল 2020 সেমিস্টারের, এবং সেখানে 15 মার্কের একটি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে শিক্ষার্থীদেরকে। সে কারণে আমাদেরকে অ্যাসাইনমেন্টে যে সকল প্রশ্নগুলো বা যে সকল প্রোগ্রামগুলো লিখতে হবে সেগুলো নিয়ে আমরা আজকের লেকচারে কথা বলবো। অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা সেটি হচ্ছে আমাদের সব শিক্ষার্থীকে, আমরা মূলত একটা ব্যাচের সকল শিক্ষার্থীকে 3টি গ্রুপে ভাগ করেছি, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, যাদের রোল নম্বর 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31, 34, 37, 40 কিংবা 43, 46, 49, 52, 55, 58 এরকম রোল নম্বর যাদের, তারা হচ্ছে গ্রুপ এ তে। এবং গ্রুপ বি তে রয়েছে 2 থেকে শুরু এবং 3 করে যোগ করতে হবে। 2 আর 3 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, 32, 35, 38, 41, 44, 47, 50, 53, 56, 59, 62। অনুরূপভাবে গ্রুপ সি তে যারা থাকবেন, গ্রুপ সি তে হচ্ছে 3 বা 3-এর গুণিতক যাদের, অর্থাৎ 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60। তো এই 3টি গ্রুপের মধ্যে আপনার রোল নম্বর অনুযায়ী আপনাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে এবং আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেটি হচ্ছে যে আপনার প্রথম পেজে অবশ্যই আপনার নাম, ব্যাচ, সেমিস্টার, স্টুডেন্টস আইডি, কোর্স কোড, কোর্স টাইটেল, ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর লিখবেন এবং যে কোনো 3টি প্রশ্ন, অর্থাৎ আপনার রোল নম্বর অনুযায়ী আপনি যে গ্রুপে পড়েন সেই গ্রুপের জন্য নির্ধারিত 3টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 5। আপনাকে একটি 80 গ্রাম GSM অফসেট পেপার অর্থাৎ A4 সাইজের কাগজে আপনাকে লিখতে হবে এবং সেটির ছবি তুলে PDF ফরম্যাট তৈরি করে আপনাকে আমাদের সেন্ট্রাল যে ওয়েবসাইট রয়েছে বা সেন্ট্রাল সার্ভার রয়েছে পন্ট্রো ইউনিভার্সিটি, সেটিতে আপনাকে আপলোড করতে হবে এবং একই সাথে কোর্স শিক্ষকের যে জিমেইল অ্যাড্রেস সেটি এখানে দেওয়া আছে, সেটিতে আপনাকে মেইল পাঠাতে হবে। কোনো কম্পিউটার কম্পোস্ট বা অন্য কারোর কপি করা অ্যাসাইনমেন্ট আমরা মার্কসের জন্য অ্যাসেস করব না এবং সেজন্য আপনাদেরকে স্ট্রংলি নিষেধ করা হচ্ছে যে আপনি কোনোভাবেই কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করবেন না। আরেকটা হচ্ছে নির্দিষ্ট তারিখের পরে জমা দেওয়া কোনো অ্যাসাইনমেন্টের আসলে মার্কিং করার সুযোগ নেই, অতএব আপনাকে নির্দিষ্ট সময়ে সার্ভারে আপনাকে ওই অ্যাসাইনমেন্টটি আপডেট করতে হবে, আপলোড করতে হবে। আমরা প্রথমেই আলোচনায় চলে যাই যারা গ্রুপ এ তে আছেন। এখানে বলা বাহুল্য যে গ্রুপ এ কিংবা গ্রুপ বি অথবা গ্রুপ সি, আপনি যে গ্রুপেরই স্টুডেন্ট হন না কেন, আপনাকে আসলে এই 9টি প্রশ্নই স্টাডি করতে হবে। আমাদের ভাইভাতে আমরা এই 9টি প্রশ্নকে ঘুরে ফিরে আমরা মূলত প্রশ্নগুলো করবো। তো ভাইবার যে সকল প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে আজ প্রথম লেকচার যেটিতে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে, গ্রুপ এর লেকচারে আমরা কথা বলবো 1, 2 এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে। স্বাভাবিকভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রশ্নটা হচ্ছে C# কি, কেন C# হচ্ছে ওয়াইডলি ইউজড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রাইট সাম ফিউ ইম্পর্টেন্ট ফিচার্স অফ C#। এই দুটি প্রশ্নের উত্তর লেখার জন্য আমরা ফলো করব আমাদের যে ওয়েবসাইট অর্থাৎ tutorialspoint.com, সেখান থেকে আমাদের প্রশ্নটি রয়েছে যে হোয়াট ইজ C#। C# সম্পর্কে যদি লিখতে চান চাইলে এখান থেকে লিখতে পারেন যে C# ইজ এ সিম্পল modern general purpose object oriented programming language developed by Microsoft within its .NET initiative led by Anders Hackelberg। সো এইটুকু হচ্ছে আপনি লিখতে পারেন যে হোয়াট ইজ C#, অথবা আপনি চাইলে C# এর যে উইকিপিডিয়ার আর্টিকেল রয়েছে সেটি থেকেও আপনি লিখতে পারবেন। যেমন C# এর সম্পর্কে উইকিপিডিয়াতে যেটি বলা হয়েছে, আমাদেরকে প্রথমে C# এর ডেফিনিশন চাওয়া হয়েছে C# আসলে কি। সো C# ইজ নাথিং বাট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
সংজ্ঞাটি এখানে দেওয়া হয়েছে যে সি শার্প, এখান থেকে এইটুকু একটা ডেফিনেশন যেটি লিখতে পারবেন এভাবে যে সি শার্প ইজ এ জেনারেল পারপাস মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এনকম্পাসিং স্ট্যাটিক টাইপিং, স্ট্রং টাইপিং, লেক্সিক্যালি স্কুপড, ইম্পারেটিভ, ডিক্লারেটিভ, ফাংশনাল, জেনেরিক, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড কম্পোনেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিসিপ্লিনস। অথবা সিম্পল ভাবে আমরা বলতে পারি যে সি শার্প একটি সিম্পল modern general purpose object oriented programming language developed by Microsoft within its .NET initiative led by Anders Heidelberg. মোটামুটি ভাবে সি শার্প একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি একটি খুবই আধুনিক ল্যাঙ্গুয়েজ এবং এটি তৈরি করেছে মাইক্রোসফট এবং যার নেতৃত্বে ছিলেন অ্যান্ডার্স হেজেলবার্গ। এর পরের প্রশ্নটি আছে যে সি শার্প কেন ওয়াইডলি ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটি সম্পর্কে এখানে বলা আছে, কিংবা সি শার্পের সম্পর্কে আরো কিছু বিষয় বলা আছে। যেমন সি শার্প একটি মডার্ন জেনারেল পারপাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই মাইক্রোসফট এন্ড অ্যাপ্রুভড বাই ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা ইসিএমএ অ্যান্ড আইএসও। অর্থাৎ যে কোনো স্ট্যান্ডার্ড যখন ডেভেলপ করা হয়, যে কোনো স্ট্যান্ডার্ড বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন আইএসও থেকে সনদ পাই বা ইউরোপিয়ান যে কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রয়েছে একমা, সেটি থেকেও এই সি শার্প অ্যাপ্রুভড পাওয়া। এবং সি শার্পের ডেভেলপার হচ্ছেন অ্যান্ডার্স হেজেলবার্গ এবং তার টিম, যখন তারা .NET ফ্রেমওয়ার্কটি ডেভেলপ করছিল। তাহলে সি শার্প সম্পর্কে মোটামুটি ভাবে একটা ধারণা দেবেন হোয়াট ইজ সি শার্প। এরপর কেন সি শার্প ওয়াইডলি ইউজড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ সেটির কারণ এখানে দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে যে মোটামুটি ভাবে 9টি বিষয় লেখা আছে যে দ্য ফলোইং রিজনস মেক সি শার্প এ ওয়াইডলি ইউজড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। কি কি কারণে সি শার্প বহুল ব্যবহৃত একটি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ সেটি এখানে বলা হয়েছে। এখানে মোট 8টি কারণ দেখানো হয়েছে। এই 8টি কারণ আপনাকে এর প্রশ্নের উত্তরে লিখতে হবে। যেটি মডার্ন জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অবজেক্ট ওরিয়েন্টেড, কম্পোনেন্ট ওরিয়েন্টেড, ইজি টু লার্ন, সহজেই শেখা যায়, এবং এটি একটি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এটা সাহায্যে সি শার্পের সাহায্যে আমরা এফিশিয়েন্ট প্রোগ্রামস ডেভেলপ করতে পারি এবং বিভিন্ন ধরনের কম্পিউটার প্ল্যাটফর্মসে এটি কম্পাইল করা সম্ভব, এবং এটি .NET ফ্রেমওয়ার্কের একটি অংশ হওয়ায় অন্যান্য .NET ল্যাঙ্গুয়েজের সাথে এটাকে ক্রস প্ল্যাটফর্মে সফটওয়্যার ডেভেলপ করা যায়। তাহলে একের যে পরের অংশ যে হোয়াই সি শার্প ইজ ওয়াইডলি ইউজড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ সেটি আপনি এখান থেকে লিখতে পারবেন। সো tutorialspoint.com/c#overview.html এই লিঙ্ক থেকে আপনি আপনার নোটগুলো তৈরি করতে পারবেন বা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারবেন। একের বিতে প্রশ্ন ছিল যে রাইট সাম ফিউ ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ সি শার্প। সি শার্পের কিছু ইম্পর্ট্যান্ট ফিচার্স গুলো এখানে লক্ষ্য করবেন যে সেই ফিচার্স গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে নোট ডাউন করা আছে। এখান থেকে আপনি আপনার একের বিয়ের যে 3 মার্কের প্রশ্ন সেটির উত্তর এখানে করতে পারবেন। যে সি শার্পের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স, যেমন এখানে দেওয়া হয়েছে বুলিয়ান কন্ডিশনস, অটোমেটিক গার্বেজ কালেকশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি, অ্যাসেম্বলি ভার্সনিং করার সুযোগ রয়েছে, প্রপার্টিজ এবং ইভেন্টস, ডেলিগেটস এবং ইভেন্টস ম্যানেজমেন্ট, ইজি টু ইউজ জেনারিক্স, ইন্ডেক্সার্স, কন্ডিশনাল কম্পাইলেশন, সিম্পল মাল্টিথ্রেডিং, লিঙ্ক এবং ল্যামডা এক্সপ্রেশনস, ইন্টিগ্রেশন উইথ উইন্ডোজ। মোটামুটি ভাবে এই বৈশিষ্ট্যগুলো আপনি লিখতে পারবেন। আবার অন্যভাবে যদি লিখতে চান, যেমন ইজি টু লার্ন, কিংবা এটার যে ইম্পর্টেন্ট ফিচার একটা সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচার্সগুলো রয়েছে, যেমন পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, ডেটা অ্যাবস্ট্রাকশন, সেই ফিচার্সগুলোও কিন্তু সি শার্পের ইম্পর্টেন্ট ফিচার্স। সেগুলিও আপনি এগুলোর সাথে যুক্ত করে দিতে পারেন। তাহলে আপনি এখান থেকেও একের বিয়ের উত্তর করতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি 2 এতে যে প্রশ্নটি রয়েছে, যেমন এই কোডটি, যেমন এখানে যে কোড রয়েছে সেই কোড আপনাকে এই কোডের রেসপেক্টে উত্তর করতে হবে, এবং সেই উত্তরটি কি কি জানতে চাওয়া হয়েছে লক্ষ্য করবেন যে কেন ইউজিং কিওয়ার্ড ব্যবহার করা হয়, কেন ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়, মেম্বার ভেরিয়েবল গুলো কি কি আছে, মেম্বার ফাংশনস গুলো কি কি আছে, হাউ উই ইউজ কমেন্টস ইন সি শার্প। 5টি প্রশ্ন এখানে দেয়া হয়েছে যে ইউজিং কিওয়ার্ড কেন ব্যবহৃত হয়েছে উপরের প্রোগ্রামে, ক্লাস কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়েছে, এই প্রোগ্রামটিতে মেম্বার ভেরিয়েবল কি কি রয়েছে, মেম্বার ফাংশনস গুলো কি কি রয়েছে, এবং কিভাবে সি শার্পে আমরা কমেন্ট আমরা
ব্যবহার করি? এই 5টি প্রশ্ন। তাহলে এই উপরের প্রোগ্রামের আওতায় আপনাকে তৈরি করতে হবে উত্তরগুলো। যেমন এখানে আমরা দেখেন একদম শুরুতে লক্ষ্য করতে হবে যে এই কোডটিতে আমাদের কোড শুরু হয়েছে ইউজিং কিওয়ার্ড ব্যবহার করে, যে ইউজিং সিস্টেম সেমিকোলন আছে, তার মানে এটি একটি স্টেটমেন্ট। নেম স্পেস কিওয়ার্ড ব্যবহার করে রেক্টেঙ্গেল অ্যাপ্লিকেশন নাম দেওয়া হয়েছে। নাম এটার মাধ্যমে যে নেম স্পেস কিওয়ার্ড, ইউজিং কিওয়ার্ড, ক্লাস কিওয়ার্ড, পাবলিক ভয়েড, ডাবল ডাবল, পাবলিক ভয়েড, এগুলো হচ্ছে সবই কিওয়ার্ড। আর গেট এরিয়া, ডিসপ্লে, অ্যাকসেপ্ট ডিটেলস এগুলো হচ্ছে ফাংশন, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। তাহলে লক্ষ্য করবেন ইউজিং কিওয়ার্ডের মাধ্যমে আমরা সিস্টেম নেম স্পেসকে ব্যবহার করছি, অর্থাৎ আমরা সি শার্পের কোডে ইউজিং কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা নেম স্পেসকে ব্যবহার করে থাকি। সিস্টেম নেম স্পেসকে এই কোডে অন্তর্ভুক্ত করা হলো এবং রেক্টেঙ্গেল অ্যাপ্লিকেশন নামে একটি নেম স্পেস তৈরি করা হলো নেম স্পেস কিওয়ার্ডের মাধ্যমে। ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে রেক্টেঙ্গেল নামে একটি ক্লাস তৈরি করা হলো। তাহলে এখানে যদি প্রশ্ন ছিল যে হোয়াই ইউজিং কিওয়ার্ড ইউজড, তাহলে আপনাকে লিখতে হবে কেন ইউজিং কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে আপনাকে বলতে হবে উপরের প্রোগ্রামে বা গিভেন প্রোগ্রামে ইউজিং কিওয়ার্ডের মাধ্যমে সিস্টেম নেম স্পেসটিকে ব্যবহার করা হয়েছে এবং সিস্টেম নেম স্পেসকে ব্যবহার করার জন্য ইউজিং কিওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। এরপরে ক্লাস কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়েছে, আপনাকে বলতে হবে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয় সাধারণত একটি নতুন ক্লাস তৈরির জন্য। এই যে প্রোগ্রামটি দেয়া আছে সেটিতে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে মূলত রেক্টেঙ্গেল নামে একটি নতুন ক্লাস তৈরি করার জন্য। এবার লক্ষ্য করবেন এই ক্লাস এক্সিকিউট রেক্টেঙ্গেল, তার মানে এই ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে এক্সিকিউট রেক্টেঙ্গেল নামে একটি ক্লাস তৈরি করা হয়েছে, রেক্টেঙ্গেল নামে একটি ক্লাস তৈরি করা হয়েছে। তাহলে ক্লাস কিওয়ার্ড দুইবার ব্যবহার করা হয়েছে, দুইবার দুটো নতুন ক্লাস তৈরি করা হয়। তাহলে আপনার মনে রাখতে হবে যে ক্লাস কিওয়ার্ড কি কাজে ব্যবহার করা হয়? টু ক্রিয়েট এ নিউ ক্লাস, নতুন একটি ক্লাস তৈরির জন্য ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে এই প্রোগ্রামটিতে ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে রেক্টেঙ্গেল এবং এক্সিকিউট রেক্টেঙ্গেল নামে দুটো ক্লাস তৈরি করা হয়েছে। লক্ষ্য করবেন একটা ক্লাসের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে ক্লাস রেক্টেঙ্গেল, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে। তাহলে এর মাঝখানে যা আছে সেগুলো আমরা বলি মেম্বার। যে কোনো ক্লাসে দুই ধরনের মেম্বার থাকে, একটাকে আমরা বলি মেম্বার ভেরিয়েবল, আরেকটা হচ্ছে মেম্বার ফাংশন। আমাদের প্রশ্নটি রয়েছে যে এই প্রোগ্রামটিতে কি কি মেম্বার ভেরিয়েবল রয়েছে। তাহলে ভেরিয়েবল চেনার বুদ্ধি কি? ভেরিয়েবলের আগে ডাটা টাইপ থাকে, যেমন এখানে ডাবল ডাটা টাইপ দুটো ব্যবহার করে একটা লেংথ এবং আরেকটা ওয়াইডথ, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে আমাদের রেক্টেঙ্গেল ক্লাসের মেম্বার ভেরিয়েবল হচ্ছে দুটো, একটা হলো লেংথ আরেকটা হচ্ছে ওয়াইডথ। আরেকটা হচ্ছে প্রশ্ন আছে যে মেম্বার ফাংশন গুলা কি কি আছে, যে হোয়াট আর দি মেম্বার ফাংশনস, কি কি মেম্বার ফাংশন রয়েছে। আমরা যদি মানে আমাদের প্রোগ্রাম দেখি তাহলে মেম্বার ফাংশনস হচ্ছে যে অ্যাকসেপ্ট ডিটেলস, এটি একটি ফাংশন এবং এই ফাংশনগুলোর ডেফিনেশন এখানে তৈরি করা হয়েছে। গেট এরিয়া, সেই ফাংশনটির বিবরণও কিন্তু এখানেই তৈরি করা হয়েছে, মানে এই ক্লাসের মধ্যেই একে ডিক্লেয়ার করা হয়েছে এবং ডেফিনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলোকে আমরা বলি মূলত মেম্বার ফাংশন, অর্থাৎ যে সকল ফাংশনের ডেফিনেশন ডিক্লারেশন ক্লাসের মধ্যেই করা হয় সেগুলোকে আমরা বলি ওই ক্লাসের মেম্বার ফাংশন। তাহলে রেক্টেঙ্গেল ক্লাসের তিনটি মেম্বার ফাংশন রয়েছে, একটা নাম হচ্ছে অ্যাকসেপ্ট ডিটেলস, গেট এরিয়া এবং ডিসপ্লে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে কতগুলো মেম্বার ফাংশন রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে মেম্বার ফাংশন রয়েছে তিনটি। আমরা যদি দেখি যে হোয়াট আর দ্য মেম্বার ফাংশনস ইন দ্য অ্যাবাভ প্রোগ্রাম, এই প্রোগ্রামের আমরা মেম্বার ফাংশনস পাচ্ছি তিনটা, একটা হলো অ্যাকসেপ্ট ডিটেলস, গেট এরিয়া এবং ডিসপ্লে। এই কথাটি আপনাকে লিখতে হবে যে দেয়ার আর 3 মেম্বার ফাংশনস ইন দ্য গিভেন প্রোগ্রাম। নাম্বার 1, আপনাকে এক নাম্বার যে ফাংশন অ্যাকসেপ্ট ডিটেলস সেটির নাম লিখলেন, গেট এরিয়া এবং ডিসপ্লে নামটি লিখলেন। এর পরের প্রশ্ন হচ্ছে হাউ ইউজ কমেন্ট, কিভাবে আমরা সি শার্পের কোডের মধ্যে কমেন্ট ব্যবহার করি। যেমন এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে একটি কমেন্ট তৈরি করা হয়েছে যে মেম্বার ভেরিয়েবলস আর ডিক্লেয়ার্ড হিয়ার, এই যে কথাটি, এই পুরো লাইনটি ব্যবহার করা হয়েছে, এটি একটি কমেন্ট। সি শার্পে আমরা মাল্টিলাইন কমেন্ট ব্যবহার করার জন্য ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে থাকি। যখন কম্পাইলার ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ পায় তারপর থেকে যা কিছুই থাকে সেটিকে সে কমেন্ট হিসাবে গণ্য করে এবং এগুলোকে এক্সিকিউশন করে না, স্কিপ করে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল যে কিভাবে আমরা সি শার্পে কমেন্ট ব্যবহার করতে পারি, সেটি উদাহরণ এখানে দেওয়া আছে। 1-এর 2-এর এ হলো, 2-এর বি হলো। এবার 3-এরটা যাই, ডিসকাস ইফ এলস স্টেটমেন্ট। অলরেডি সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিং এবং জাভা প্রোগ্রামিং, এই কটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ইতিমধ্যে শিখে এসেছেন। সো সেখানে ইফ এলস স্টেটমেন্ট যেমন ব্যবহার করা হয় এখানেও তাই, যে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা যেটি করে থাকি যে কোনো একটি কন্ডিশনের পরিপ্রেক্ষিতে আমরা
কোনো স্টেটমেন্ট এক্সিকিউশন করার প্রয়োজন হলে আমরা ইফ এলস ব্যবহার করি, যে ইফের পরে যে কন্ডিশন থাকে সেটি যদি ট্রু হয় তাহলে ইফের অংশ এক্সিকিউট হবে, অন্যথায় এলস এর অংশটা এক্সিকিউট হবে। যেমন এখানে ইফের পরে একটি কন্ডিশন দেয়া আছে যে এর মান কি 20-এর চেয়ে ছোট। যদি এই কন্ডিশনটুকু ট্রু হয় তাহলে ইফের যে স্টেটমেন্ট রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফের স্টেটমেন্ট হচ্ছে এই এক লাইন, তার মানে এ যদি 20-এর চেয়ে ছোট হয় তাহলেই console.writeLine a is less than 20 এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। যদি a less than 20 এই কন্ডিশনটি ট্রু না হয় তাহলে এলস এর অংশটি এক্সিকিউট হবে, তার মানে এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে console.writeLine a is not less than 20 এই পুরো স্টেটমেন্ট সেমিকলন পর্যন্ত যে স্টেটমেন্ট রয়েছে সেটি এক্সিকিউট হবে। তাহলে ইফ এলস এর কথা, যে ইফ এলস হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট। আমরা যদি একটু দেখি যে ইফ এলস স্টেটমেন্ট বা এই ধরনের যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট সেগুলো আমরা পাবো এই জায়গাটায়, যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। সো ডিসিশন মেকিং স্টেটমেন্টের যদি আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখি যে শুরু হচ্ছে প্রোগ্রাম, কন্ডিশন চেক করবে, ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কন্ডিশনের কোডটা এক্সিকিউট হবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে অন্য একটা কন্ডিশনে যাবে, সেটা হলো ইফ কন্ডিশন। আমরা ইফ এলস নিয়ে আমরা পড়বো, যেমন সি শার্পের যে ইফ এলস যে কোড সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ এলসে কি ঘটে। প্রথমে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের কোড এক্সিকিউট হবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস এর কোড এক্সিকিউট হবে। এই ফ্লো ডায়াগ্রামটি আপনাকে মাথায় রাখতে হবে যে ইফ এলস এর ক্ষেত্রে ইফ এলস হচ্ছে এমন একটি ডিসিশন মেকিং স্টেটমেন্ট যেখানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ কোড এক্সিকিউট হবে, অর্থাৎ ইফের পরে যে কোডটুকু থাকবে সেটিকে আমরা বলছি ইফ কোড, আর এলস এর পরে যে কোডটি থাকবে সেটিকে আমরা বলছি এলস কোড। যেমন ইফের পরে যে কোডটুকু আছে সেটা হচ্ছে এক লাইন, এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বোঝানো হয়েছে যে এর মাঝখানে এই লাইনটা আছে, তার মানে এই console.writeLine এই কোডটুকু হচ্ছে মানে a is less than 20 এই কোডটুকু হচ্ছে ইফের কোড, বা সিম্পলি আমরা বলছি ইফ কোড, আর এটা হচ্ছে এলস কোড। সো ইফের পরে যদি কন্ডিশনটা আছে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ কোড এক্সিকিউট হবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস কোড এক্সিকিউট হবে। তাহলে ডিসকাস ইফ এলস স্টেটমেন্ট, তাহলে আপনাকে কি লিখতে হবে, এখান থেকে লিখতে হবে যে ইফ দি বুলিয়ান এক্সপ্রেশন ইভালুয়েটস টু ট্রু, যদি বুলিয়ান এক্সপ্রেশন ট্রু হয় তাহলে ইফ ব্লকের কোড এক্সিকিউট হবে, আদারওয়াইজ এলস এর ব্লক কোড এক্সিকিউট হবে, এবং সেটিকে ফ্লো ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করলেন। তাহলে ইফ এলস হচ্ছে এক ধরনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এটি হচ্ছে ব্যাখ্যা দেয়া আছে যে an if statement can be followed by an optional else statement which executes when the boolean expression is false। তার মানে যখন বুলিয়ান এক্সপ্রেশন ট্রু হবে তখন ইফ কোড এক্সিকিউট হবে, যখন ফলস তখন এলস এর স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তাহলে সেটি আপনাকে লিখতে হবে, ডিসকাশনটা আপনি আপনার মতো করবেন যে ইফ এলস এর ডিসকাশন, সেটি একটা বাক্য লিখে তারপর ফ্লো ডায়াগ্রাম দেবেন, সেই ফ্লো ডায়াগ্রামের পরে সেই ফ্লো ডায়াগ্রামটি আবার ভাষায় ব্যাখ্যা করলেন। এই ফ্লো ডায়াগ্রাম ব্যবহার করে আপনি আপনার নোট প্রিপেয়ার করতে পারেন বা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারেন। যে ইফ এলস এর ক্ষেত্রে ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ কোড এক্সিকিউট হবে, যদি ইফ কন্ডিশন ফলস হয় তাহলে এলস এর কোড এক্সিকিউট হবে। এটা হলো স্টার্ট, এটা হলো এন্ড পয়েন্ট। এখন চলে আসি আমাদের সেকেন্ড পার্ট, হচ্ছে এক্সপ্লেইন দি আউটপুট অফ দি ফলোইং সি শার্প কোড। একটা কোড আপনাকে দেয়া আছে, এই হচ্ছে কোড, সি শার্পের কোড আমরা এখানে দিয়েছি এবং সেই কোডটির আউটপুট ব্যাখ্যা করতে হবে। লক্ষ্য করেন আমাদের ইউজিং সিস্টেম, এইটার মাধ্যমে আমরা সিস্টেম নেমস্পেসকে ব্যবহার করছি। এবার ডিসিশন মেকিং নামে একটা নেমস্পেস তৈরি করছি, ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে প্রোগ্রাম নামে একটা ক্লাস তৈরি করছি, মেইন মেথড। তার মানে আমরা জানি যে কোনো সি শার্পের কোড, জাভার কোড বা সি প্লাস প্লাস এর কোড কিংবা সি এর কোড, সেগুলোর এক্সিকিউশন শুরু হয় মেইন মেথড থেকে। তার মানে আমাদের যে মূল অংশটুকু সি শার্পের যে মূল কোড সেটি হচ্ছে এতখানি, অর্থাৎ মেইন মেথডের পর থেকে। তাহলে যেহেতু এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেহেতু যা কিছু লিখবেন সবকিছু আপনাকে ক্লাস কিওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তার মানে ক্লাস কিওয়ার্ডের পরে আপনি প্রোগ্রাম নামে একটি ক্লাস তৈরি করেছেন এবং সেই ক্লাসের মধ্যে মেইন মেথডকে লিখতে হবে। সো ক্লাসের যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, ক্লাসের সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এর মাঝখানে সবটুকু কোড লিখতে হবে। আর মেইন মেথডের পরে যে সেকেন্ড ব্র্যাকেট সেটি শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে। তার মানে মাঝখানে যে কোডটুকু আছে সেটি সবটুকুই হচ্ছে মেইন মেথডের কোড। তাহলে আমরা একটু কোডটি ব্যাখ্যা করব, চলুন আমরা
কোডটা একটু ভালোভাবে অবজার্ভ করি। আপনি যদি কোডটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কোডটাতে কি আছে। যদি আমরা কোডটার দিকে লক্ষ্য করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই কোডের মূল অংশটি হচ্ছে এতটুকু। সে কারণে আমরা স্ক্রিনে এতটুকু রাখলাম মেইন মেথডের পর থেকে। তাহলে যদি আপনারা সি এর কোড লিখতেন তাহলে এই উপরের যে ইউজিং সিস্টেম, নেম স্পেস, ডিসিশন মেকিং, ক্লাস, প্রোগ্রাম, এত সব কিছু লেখার প্রয়োজন ছিল না। ইন্টিজার মেইন লিখে আপনি কোড লিখছিলেন। তার মানে এই জায়গা থেকে মূলত আমাদের কোডটা শুরু হয়ে যেত, সেটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো সি এর সাথে জাভা কিংবা সি শার্পের মৌলিক পার্থক্যটা এখানে যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যা কোড লিখি তা কোনো না কোনো ক্লাসের মধ্যে লিখতে হবে। তো এখানে আমরা যে কোডগুলো লিখতেছি সেগুলো আসলে প্রোগ্রাম নামে একটি ক্লাসের অন্তর্ভুক্ত কোড হিসাবে, যে কারণে আমরা প্রোগ্রাম নামে একটা ক্লাস তৈরি করলাম কিসের সাহায্যে? ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে। প্রথম এই লাইনে কি হচ্ছে আসলে? ইন্টিজার এ। আমরা এক এক করে আমরা হাইলাইট করব এবং সেটি আমরা এক এক করে দেখব যে আমরা কিভাবে মূলত কোডগুলোকে অ্যানালাইজ করতে পারি। প্রথম লাইন ইন্টিজার a ইকুয়াল টু 100, এটির মাধ্যমে আমরা কি করলাম? a নামে একটি ইন্টিজার ভেরিয়েবল তৈরি করলাম এবং সেই ভেরিয়েবলের মান আমরা রাখলাম 100। এটার মানে হলো এই এক লাইনে কি হলো? ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজেশন করা হলো। ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল a তৈরি করা হলো, যেখানে আবার সেই ভেরিয়েবলে মান রাখা হলো 100। এবার ইফের পরে আমরা কন্ডিশন দিয়ে চেক করতেছি যে এর মান কি 20 এর চেয়ে ছোট। আপনি খুব সহজেই বুঝতে পারছেন এটি কোনো জটিল বিষয় না, যে যেহেতু আমি এ তে রেখেছি 100, এখানে তুলনা করছি যে এর মান কি 20 এর চেয়ে ছোট। আপনি জানেন এর মান কত, সেটি হচ্ছে 100। অতএব এর মান কখনোই 20 এর চেয়ে ছোট নয়, কারণ সেটিতে রাখা আছে 100। অতএব এই কন্ডিশনটি ট্রু নয়, ফলস। আমরা জানি ইফের পরে যে কন্ডিশনটি থাকে সেটি ট্রু হলে ইফের কোড মানে এই লাইনটি এক্সিকিউট হতো, এই লাইনটি এক্সিকিউট হতো। কিন্তু যেহেতু এই কন্ডিশন ফলস, এই লাইনটি এক্সিকিউট হবে না। আমরা জানি যে ইফের পরে যে কন্ডিশন রয়েছে অর্থাৎ এই অংশটুকু, ইফের পরের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের কোড এক্সিকিউট হবে, কিন্তু যেহেতু এটি ট্রু না ফলস, অর্থাৎ এলস এর কোড এক্সিকিউট হবে। এলস এর কোড কোনটুকু? এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে এই লাইন যদি এক্সিকিউশন হয় তাহলে আপনি জানেন যে যেহেতু এটি একটি মানে যেটি আপনি সিতে লেখেন প্রিন্টএফ, সেটি মূলত এখানে লেখা হয়েছে কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে। কনসোল ক্লাসের একটি মেথড হচ্ছে রাইট লাইন এবং সেই মেথডের সাহায্যে আমরা কি করি? আউটপুট স্ক্রিনে কোনো কিছু প্রদর্শনের জন্য, স্ক্রিনে কিছু লেখার জন্য রাইট লাইন মেথডটি ব্যবহার করি। তাহলে এই যে ডাবল কোটেশনের মধ্যে যা লেখা আছে সেটি আমাদের আউটপুটে আসবে, অর্থাৎ এই কথাটুকু এ ইজ নট। যদি আপনি এই কোডটা রান করেন তাহলে আউটপুটে আসবে এই কথাটুকু যে এ ইজ নট লেস দ্যান 20। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো ইফের কোড, যে ইফ এবং এলস এর যে কোড সেটি হচ্ছে এই পর্যন্ত। ইফ এবং এলস এর কোড হচ্ছে এটুকু, হচ্ছে ইফ আর এলস এর কোড। তাহলে ইফের অংশটুকু এক্সিকিউট হবে অথবা এলস এর অংশটুকু এক্সিকিউট হবে। তার মানে এই দুটো অংশের যে কোনো একটা লাইন, অর্থাৎ আমি যে লাইনটি কেটে দিয়েছি অর্থাৎ কনসোল ডট রাইট লাইন এ ইজ লেস দ্যান 20 এই কথাটি, অথবা এ ইজ নট লেস দ্যান 20, যে কোনো একটা এক্সিকিউশন হবে। এট টাইম দুটো এক্সিকিউশন হওয়ার সুযোগ নেই। এইটুকু অংশ কন্ডিশনাল অংশ, কিন্তু এইটুকু এক্সিকিউশন শেষে কম্পাইলার চলে আসবে পরের লাইনে, অর্থাৎ এই দুটো লাইন এক্সিকিউশন হবেই, কারণ এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন, এখানে কোনো কন্ডিশন নেই। কিন্তু এই ইফ আর এলস এর অংশটুকু কন্ডিশনাল অংশ, যে কোনো একটা অংশ এক্সিকিউট হবে। তারপর চলে আসলো এখানে। তাহলে এখানে যে লাইনটা আছে রাইট লাইন যেহেতু, তার মানে এটা স্ক্রিনে শো করবে। এখানে আপনি কি করছেন? ভ্যালু অফ এ, এর মান সেটি কত সেটি আপনি এখানে প্রদর্শন করবেন। তাহলে এখানে লক্ষ্য করেন যে এর মান কত আছে। যেহেতু এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল এ ডিক্লেয়ার করেছেন, সেখানে মান রেখেছেন 100, অতএব এখানে এতে 100 আছে, অতএব সেটি এখানে প্রিন্ট হবে। ভ্যালু অফ এ ইজ কোলন, এখানে এ ভেরিয়েবলের মান, যেহেতু আপনি এখানে এ ভেরিয়েবলটি উল্লেখ করে দিয়েছেন, তাহলে এখানে এ ভেরিয়েবলের মান হিসেবে 100 প্রিন্ট হবে। তার মানে আউটপুটে কি আসবে? এ ইজ নট লেস দ্যান 20 এই কথাটি আসবে। তারপরের লাইনে আসবে ভ্যালু অফ এ ইজ কোলন, এখানে আসবে 100। এবং এই রিড লাইন মেথডের কাজ কি? আপনার স্ক্রিনে একটা কিবোর্ড থেকে একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে, মানে আউটপুটটা মূলত স্ক্রিনে ধরে রাখবে। তো আলটিমেটলি আপনার হোয়াট উইল বি দ্য আউটপুট? আউটপুট হবে কি? এইটুকু লেখা এবং এইটুকু লেখা, যেখানে কিনা এই জায়গাটায় মান দিয়ে রিপ্লেস হবে। তার মানে আউটপুট আসবে কিরকম? আমি যদি আউটপুটটা চেক করি
আমরা কম্পাইলারে রান করিয়ে দেখাতে পারতাম, কিন্তু সেটি সময় সাপেক্ষ বিধায় আমরা সরাসরি নোটপ্যাডে আমরা দেখাই যে কিরকম হবে। যদি আমরা দেখি নোটপ্যাডে, তাহলে যেটি হবে সেটি হচ্ছে রান করানোর পরে আউটপুটটা হবে, আমরা শুধু আউটপুটটা স্ক্রিন আপনাদেরকে লিখে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি লিখবেন পরীক্ষার মানে অ্যাসাইনমেন্টের খাতায় যে আউটপুট হবে কিরকম, এ ইজ নট লেস দ্যান 20, এর পরের লাইনে হবে ভ্যালু অফ এ ইজ কোলন 100, এটা হবে আউটপুট। তাইলে এটা কেন হবে সেটি আপনাকে এখন ব্যাখ্যা লিখতে হবে। তখন আপনি ব্যাখ্যা লিখবেন এইভাবে, এক্সপ্লানেশন, যে যেহেতু a less than 20 condition is false, hence else code will be executed and following line of output will be shown in the মনিটর। আপনি কোন আউটপুটটা পাবেন সেটা হচ্ছে যে প্রথম লাইনটা, তার মানে যেহেতু এলস কোডটা এক্সিকিউট হবে সেহেতু এটা আউটপুটে আসবে না। এবং এন্ড দেন তারপরে কি হবে, এই যে লাইন অফ কোড, তার মানে আপনাকে বলতে হবে তারপরে এই লাইন এক্সিকিউট হবে। অর্থাৎ আপনি বলেন যে দেন দিস স্টেটমেন্ট উইল বি executed, এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে and following output we will get the following output। তাহলে কোন আউটপুটটা পাবো আমরা, ওই লাইনটা এক্সিকিউট করার ফলে আমরা মূলত এই মানটা পাচ্ছি বা এই আউটপুটটা পাচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের উত্তর, যে এই ফরম্যাটে লিখতে হবে যে 3 এতে প্রথমে আপনাকে লিখতে হবে ইফ এলসটা ডিসকাশন করতে হবে, তারপরে আপনার কোডের আউটপুট তার ব্যাখ্যা করতে হবে এই ফরম্যাটে। তাহলে এটা গেল হচ্ছে 3 এতে। এখন আমরা চলে যাই 3 বিতে। ঠিক অনুরূপভাবে 3 বিটা যদি আমরা দেখি, সেখানে আমরা মোটামুটি ভাবে এটা আলোচনা করলে আমাদের এ গ্রুপের ডিসকাশন শেষ হয়ে যাবে, আমরা তখন বি গ্রুপ নিয়ে কথা বলবো। এখানেও যেরকম আউটপুটটা আছে মোটামুটি ভাবে এক্সপ্লানেশন যদি আমরা দেখি, এখানে বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট, এই সি# কোডের আউটপুট কি হবে এবং সেই আউটপুটটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে লিখবেন কিভাবে, লিখবেন আউটপুট অফ দ্য গিভেন প্রোগ্রাম, এরপর এক্সপ্লানেশন। কিরকম আউটপুট কি হবে অলরেডি জানেন যে এখানে ইফ, তার নিচে আবার ইফ, এখানে হলো নেস্টেড ইফ কন্ডিশন। নেস্টেড ইফ কন্ডিশন যদি আমরা দেখি, একটু লক্ষ্য করেন, নেস্টেড ইফ কন্ডিশন, ইফ এবং নেস্টেড ইফ এর কথা যদি বলি, যে সেক্ষেত্রে আমাদের কিরকম ভাবে কন্ডিশনগুলো চেক হবে। এখানে আছে a ইকুয়াল টু 100, b ইকুয়াল টু 200। যদি a ইকুয়াল টু 100 হয়, তারপর আবার চেকিং হচ্ছে যদি b ইকুয়াল টু 200 হয়, তাহলে এই লাইনটা এক্সিকিউশন হবে। লক্ষ্য করেন এই জায়গাটায় আমরা যদি দেখি যে মূল প্রোগ্রামটা শুরু হয়েছে এখান থেকে, অর্থাৎ মেইন মেথডের পর থেকে, এবং সেক্ষেত্রে ধারাবাহিকভাবে আমাদের কোডের মূল অংশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটি হচ্ছে আমাদের কোড এক্সপ্লেনেশন করতে হবে। তা আউটপুট কি হবে সেটি যদি আমরা এখন দেখতে চাই, তাহলে আমাদের কোডের দিকে লক্ষ্য করতে হবে, বা এটা আপনি আপনার কম্পাইলারে রান করলে আপনি আউটপুট পেয়ে যাবেন। সো সেই আউটপুটটা আপনার নিজের ভাষায় এক্সপ্লানেশন দিতে হবে। আমাদের সময় অনেক বেড়ে যাচ্ছে, যে কারণে আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। আমরা দেখি এই লাইনে প্রথম যে লাইন, ইন্টিজার a ইকুয়াল টু 100, b ইকুয়াল টু 200, এটির মাধ্যমে কি করা হলো, a এবং b নামে দুটো ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, যার মান রাখা হয়েছে 100 এবং 200। এবার চেকিং করা হচ্ছে যে আমরা মূলত দেখি যে ইউজুয়ালি এইটুকু হচ্ছে কন্ডিশনাল অংশ, এবং কন্ডিশনাল অংশটা কন্ডিশন ট্রু হওয়ার সাথে জড়িত, যে কোন অংশটুকু এক্সিকিউট হবে। তাহলে লক্ষ্য করবেন এই অংশটা যদি আমরা দেখি, যে প্রথমে কন্ডিশন চেক হবে কত, a ইকুয়াল টু 100 কিনা। যেহেতু এর মান 100, তার মানে এই কন্ডিশন ট্রু হয়েছে। আর আমরা জানি যে ইফের কন্ডিশন ট্রু হলে ইফের কোডটুকু এক্সিকিউট হবে, না হলে সে ইফের ব্লক থেকে বের হয়ে আসবে, যেহেতু এটা ইফ বা নেস্টেড ইফের কোড। তাহলে ইফের কন্ডিশন এখান থেকে খেয়াল করেন, এখান থেকে ইফের কোড হচ্ছে এই পর্যন্ত। তার মানে ধরা যাক এই মানটা যদি 100 না হয় 50 হতো, তাহলে ইফের এই কন্ডিশন ফলস হওয়ার কারণে ইফের এই ব্লকটুকু থেকে বের হয়ে সে চলে আসতো এই লাইনে, অর্থাৎ এই লাইন থেকে এক্সিকিউশন হতো। কিন্তু যেহেতু a ইকুয়াল টু 100, অর্থাৎ কন্ডিশন ট্রু, এবার সে ইফের ব্লকের কোডের মধ্যে প্রবেশ করলো। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের পরের যে কোড সেটি হচ্ছে এই আউটার ইফের
কোড, সেখানে আবার একটা ইনার ইফ আছে, তার মানে এটাকে আমরা বলি নেস্টেড ইফ কোড। তার মানে ইফের ভেতরে আবার ইফ, এটাকে আমরা বলি নেস্টেড ইফ। তাহলে এখানে আবার চেকিং হচ্ছে যে বি ইকুয়াল টু 200 কিনা, দেখছি বি ইকুয়াল টু 200, অর্থাৎ এই কন্ডিশন ট্রু। তাহলে নেস্টেড এই ইফের কোড হচ্ছে এতটুকু, এই ইফের কোড হচ্ছে এইটুকু। তার মানে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই লাইন এক্সিকিউট হবে, আর এই কন্ডিশন যদি ফলস হয়, অর্থাৎ বি ইকুয়াল টু 200 এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই কোডটুকু এক্সিকিউট হবে না। তাহলে যেহেতু বি ইকুয়াল টু 200, তার মানে এই কন্ডিশনটি ট্রু হয়েছে, আমরা জানি ইফের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের কোড এক্সিকিউট হবে, অতএব এই কোডটি এক্সিকিউট হবে। অর্থাৎ রাইট লাইন ফাংশনের মাধ্যমে আমরা যেটা করি, আউটপুটে প্রদর্শন করি কোনো একটা লেখা। তাহলে এখানে যে ডাবল কোটেশনের মধ্যে লেখা আছে ভ্যালু অফ এ ইজ 100 এবং বি ইজ 200, এই কথাটি আমরা স্ক্রিনে দেখতে পাবো। তার মানে এখন আমরা স্ক্রিনে আউটপুট পেলাম। তাহলে এই ভ্যালু অফ এ, তার মানে আউটপুট কি হবে আমরা যদি দেখি, তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে আউটপুটটা আসলে কি হবে। আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের আউটপুটটা যদি লিখি তাহলে আউটপুটটা আসবে মূলত ওই লাইনটা যে ভ্যালু অফ এ is 100 and b is 200, এই কথাটা আমরা স্ক্রিনে দেখতে পাবো। এরপরে কি আসবে, যখন কম্পাইলার কম্পাইল করবে তখন সে এই লাইনে চলে যাবে। এই লাইনে এসে যেহেতু এটা রাইট লাইন, আউটপুট দেখানোর জন্য ডাবল কোটেশনের মধ্যে যা পাবে সেটি স্ক্রিনে দেখাবে। সো ডাবল কোটেশনের মধ্যে পাচ্ছে এক্সাক্ট ভ্যালু অফ এ ইজ, তাহলে আমাদের এখন যেটা পাবে সেটা হচ্ছে এই কথাটুকুই সে মূলত আউটপুটে শো করবে, অর্থাৎ এক্সাক্ট ভ্যালু অফ এ ইজ কোলন, এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শূন্য দিয়ে আমরা আসলে ওই জায়গাটায় এর মান রিপ্লেস করে দিচ্ছি। তার মানে সে আসলে পাবে কিরকম, এক্সাক্ট ভ্যালু অফ এ ইজ এর মান যেহেতু 100 প্রিন্ট করবে, এক্সাক্ট ভ্যালু অফ বি ইজ বি এর মান দিয়ে প্রিন্ট করবে। এটা কখন আমরা একটু দেখি যে এই লাইন যেটি প্রথম লাইন, তার মানে এই স্টেটমেন্ট এক্সিকিউট হলে এই স্টেটমেন্টের জন্য যে কোড রয়েছে সেটিতে আমরা এর মান আউটপুটে প্রিন্ট করবে, আর এটা করবে কি এক্সাক্ট ভ্যালু অফ বি ইজ, সেখানে আমরা বি এর মানটি আউটপুটে প্রেজেন্ট করবে, অর্থাৎ এক্সাক্ট ভ্যালু অফ বি ইজ 200। আর রিড লাইন ফাংশনের মাধ্যমে স্ক্রিনটা আসলে স্থির হয়ে থাকবে, আপনি যতক্ষণ কোনো একটা কি প্রেস না করবেন ততক্ষণ পর্যন্ত আউটপুটটা আপনার সামনে প্রদর্শন করবে। সেটির জন্য অপেক্ষা করানোর জন্য মূলত আমরা রিড লাইন কমান্ডটি ব্যবহার করছি, মানে কিবোর্ড থেকে সে লাইন রিড করার জন্য ওয়েট করছে। তার মানে যেটা গেট সিএইচ ফাংশন ব্যবহার করতাম সিতে, সেটি এখানে রিড লাইন ফাংশনের মাধ্যমে। তাহলে এই হচ্ছে এই ফাংশনটির আউটপুট। তাহলে আউটপুটটা কেমন হবে আমরা এখানে মোটামুটি ভাবে যদি আমরা দেখি, আপনি কম্পাইলার রান করলে আপনি এরকম আউটপুট পাবেন। সো সি শার্পের কম্পাইলার কিংবা আমরা ওয়েব পেস্ট বিভিন্ন কম্পাইলার রয়েছে, সেখানে আপনি কোড কপি পেস্ট করে আপনি আউটপুট চেক করে নিতে পারেন, ঠিক এরকম আউটপুট আপনি দেখতে পাবেন। এখন এক্সপ্লানেশন আপনি আপনার নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবেন। সো এখানে আপনার কোনো মার্কস কাটা যাবে না, আপনি যেভাবে এক্সপ্লানেশন দিতে পছন্দ করেন সেভাবেই লিখতে পারবেন। তো এটা ছিল আমাদের গ্রুপ এর ডিসকাশন, এই পর্যন্ত গ্রুপ এর অ্যাসাইনমেন্ট। এরপরে আমরা পরের লেকচারে গ্রুপ বি নিয়ে কথা বলবো এবং তারপরের লেকচারে গ্রুপ সি নিয়ে কথা বলবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুনে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।